আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তার সাম্প্রতিক আচরণ, কথাবার্তা, চালচলন, অঙ্গভঙ্গি, শব্দচয়ন ইত্যাদি প্রায় সব কিছুই বিএনপির জন্য বুমেরাং হয়ে পড়েছে। বিএনপিকে সতর্ক হতে হবে, সরকারকে আরও সতর্ক হতে হবে। একই সঙ্গে এই রাষ্ট্রদূতের সঙ্গে তাদের যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কটি ঝালাই করতে হবে। আদারওয়াইজ অতীতে শেখ হাসিনা যে ভুল করেছেন বা যে ভ্রান্তির মধ্যে পড়েছেন এবং তাকে যেভাবে খেসারত দিতে হয়েছে, তার চেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক খেসারত এই বর্তমান সরকারকে দিতে হবে। শেখ হাসিনার যে পজিটিভ দিকগুলো ছিল বা তার যে হাতিয়ারগুলো ছিল, তার একটি হাতিয়ারও বর্তমান সরকারের হাতে নেই। প্রথমত, তিনি যে ক্ষমতায় এসেছিলেন, তিনি কোনো অবস্থাতেই কোনো মার্কিন তাবেদারি শক্তির হাত ধরে ক্ষমতা আসেননি। আর 2009 সনে তিনি যখন ক্ষমতায় এলেন বা 8 সনের 29শে ডিসেম্বরের নির্বাচনে তিনি যখন এলেন, তখন পর্যন্ত মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট, মার্কিন যাকে বলা হয় ডিপার্টমেন্ট অফ জাস্টিস, পেন্টাগন, সিআইএ, এফবিআই কোনো একটা জায়গাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কে কোনো কালো দাগ ছিল না। অধিকন্তু 2008 সনের নির্বাচনে যদিও সূক্ষ্ম কারচুপির কথা এখন সবাই বলছে, হয়তো হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু মূল ব্যাপার হলো দৃশ্যমান নির্বাচন হলো শান্তিপূর্ণ, নির্বাচন ছিল খুবই অংশগ্রহণমূলক এবং যারা পরাজিত হয়েছেন তারা ফুল স্যাটিসফ্যাকশন নিয়ে পরাজিত হয়েছেন, আর যারা বিজয়ী হয়েছেন তারা পরিপূর্ণ স্যাটিসফ্যাকশন নিয়ে বিজয়ী হয়েছেন। আর 9th পার্লামেন্ট, যেটাতে আমি ছিলাম, এটি ছিল একেবারে প্রাণবন্ত। বিএনপির মানে খুব বেশি সংখ্যার দিকে ছিল না, কিন্তু তারপরও এত লাইভলি একটা সংসদ এই বাংলাদেশে খুব অল্প হয়েছে। বিএনপি যদি সংসদ বর্জন না করত, তাহলে একটা ভিন্ন ইতিহাস হতে পারত। সেই যে জয়নাল আবেদিন ফারুক, তার সঙ্গে হারুন বিপ্লবেরা যে আচরণ করলো, ঠিক তখন থেকে যে নির্বাচন বর্জন, তারপর সংসদ বর্জন, এটা কোনো অবস্থাতেই আমাদের গণতন্ত্রের জন্য, বিএনপির জন্য ভালো হয়নি। দ্বিতীয়ত, বিএনপি যদি 2014 সনের নির্বাচনে অংশগ্রহণ করত, একেবারে তামার পথে লিখে দেওয়া যায়, সবাই বলছে যে ওই নির্বাচনে বিএনপি জয়লাভ করত। ব্রুট মেজরিটি পেত না, কিন্তু বিএনপি জয়লাভ করত। এনিওয়ে, তো সেই দিক থেকে যেটা হলো যে এই যে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল 2009 সনে, তখন তার এই বর্তমান বিএনপির যে সকল জটিলতা রয়েছে, অনেকে বলছে ভারতের সাথে একটা নেগোসিয়েশন হয়েছে, অনেকে বলেছে আমেরিকার একটা গ্রিন সিগন্যালে বা নেগোসিয়েশনে তারেক রহমান সাহেব দেশে এসছেন, অনেকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের একটা সেফ এক্সিট আর বিএনপিকে একটা ওয়াক ওভার দেওয়ার যে চেষ্টা করেছেন, তার প্রেক্ষিতে এটা মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটির একটা এক্সটেন্ডেড ভার্সন এখন চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা যারা ছিলেন তাদের একটা বিরাট অংশ এই মুহূর্তে নিরাপদ আছেন, সেভ আছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সিঙ্গেল লোকের বিরুদ্ধে একটা উফ শব্দ করার মতো মানুষ বাংলাদেশে নেই। তিনি ক্ষমতায় না থেকে ক্ষমতাধর, ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তারেক রহমান সাহেব ক্ষমতায় থেকেও তার যে পরিপূর্ণ ক্ষমতা আছে এটি বোঝা যাচ্ছে না। অন্যদিকে শোনা কথা, সত্য মিথ্যা আমরা জানি না, বিএনপির পক্ষ থেকে কেউ কখনো এই ব্যাপারে ইতিবাচক কোনো কথা বলেনি। বলা হয়েছে যে এখনো পর্যন্ত তারেক রহমান সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রের যে তালিকা, সেই তালিকায় তিনি ব্ল্যাকলিস্টেড, তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ফেলে দেওয়া হয়েছে। বিএনপি নামক যে সংগঠনটি, সেই সংগঠনটির ব্যাপারেও কানাডা এবং আমেরিকার যে ফাইলপত্রের নথি, সেখানে ভালো কোনো খবর নেই। তো সেই অবস্থায় যখন আমেরিকা তারেক রহমান সাহেবকে যদি একটা ফ্লোর দিয়ে থাকে, স্কোপ দিয়ে থাকে বা সুযোগ দিয়ে থাকে, এটা অনেকটা আপনি নাকে রশি লাগিয়ে বা মুখে লাগাম দিয়ে যেভাবে আপনি কাউকে নিয়ন্ত্রণ করেন, ঠিক সেইভাবে আমেরিকা করার চেষ্টা করছে বা করবে। এটা হলো স্বাভাবিক, এবং তার কিছু নমুনা আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা যখন দেখতে পেলাম যে মার্কিনপন্থী বলে বিবেচিত
জনাব খলিলুর রহমান, তিনি জনাব তারেক রহমান সাহেব সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন, এবং আরও অনেকে গোপনে প্রকাশ্যে যারা এই মার্কিন লবির লোক ছিলেন, তারা সরকারের খুবই গুরুত্বপূর্ণ পদপদবিতে বসে গেলেন। দিল্লিপন্থী হিসেবে যারা পরিচিত ছিলেন দলের মধ্যে, যাদেরকে দিল্লির দালার, দিল্লির দোসর হিসেবে নানাভাবে এই সমাজে বহুদিন ধরে গালিগালাজ করা হতো, তারাও সরকারে খুব ভালো ভালো পদ পেয়ে গেলেন। কিন্তু গত 4 মাসে সরকারের যে অবস্থা, সেটা হলো যে সরকার না দিল্লির সঙ্গে না আমেরিকার সঙ্গে কোনো ভালো সম্পর্ক স্থাপন করতে পেরেছেন। অন্যদিকে দিল্লিপন্থী বা আমেরিকানপন্থী যে সকল রাজনীতিবিদ রয়েছেন, তারাও খুব ভীষণ রকম বিব্রতকর অবস্থার মধ্যে আছেন। তারা একদিকে সরকারের সঙ্গে কাজ করতে বাধ্য হচ্ছেন, অন্যদিকে যদি দিল্লির সঙ্গে বা আমেরিকার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থেকে থাকে, তার জন্য ওই দিক থেকে একটা চাপের মধ্যে আছেন। এখনকার বাস্তবতা হলো আমেরিকার সঙ্গে এবং ভারতের সঙ্গে বর্তমান সরকারের কোনো সহনশীল, চলমান, প্রসপেক্টিভ কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত রয়েছেন মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এলোমেলো ঘোরাফেরা করছেন, এলোমেলো কথাবার্তা বলছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তার মধ্যে এক ধরনের তাচ্ছিল্য ফুটে উঠেছে। এটা আমি মনে করি যে বর্তমান সরকারের জন্য একটা বিরাট বাধা হয়ে দেখা দিয়েছে। এই সমস্যাটা কেন হচ্ছে? কারণ সরকার তো ক্ষমতা আসার পরপরই ইউনূস সরকারের জমানাতে একেবারে 9 তারিখে নির্বাচনের 3 দিন আগে যে চুক্তিটি হলো, সেই চুক্তির প্রতি তো বিএনপিও সমর্থন দিচ্ছে, জামাতও সমর্থন দিচ্ছে, চুক্তির পক্ষে ওকালতি করছে। চুক্তিতে যত কিছুই দেশবিরোধী কথাবার্তা বলা হোক না কেন, এটাতে সরকার গা করছে না। অধিকন্তু এই চুক্তির বলে পরবর্তী যে ধারা উপধারা, সেই উপধারাগুলো তো সরকার লালন করছে, পালন করছে, মান্য করছে। ইতিমধ্যে আমেরিকা থেকে বিমান কেনা, তুলা কেনা, ওষুধ কেনা, কৃষিপণ্য কেনা, প্রায় সব ব্যাপারে সরকার শতভাগ আন্তরিকতা নিয়ে এগিয়ে গেছে। তারপরে আমেরিকা কেন রাগ হয়ে গেল? অথবা দিল্লি কেন রাগ হলো? এটারও আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যেহেতু এই ভিডিওটি দিল্লিকে নিয়ে নয়, এই ভিডিওটি হলো আমেরিকাকে নিয়ে, তাই আমেরিকা নিয়ে আলোচনা করছি। জনাব তারেক রহমান সাহেব যখন সিদ্ধান্ত নিলেন তিনি চীন দেশে যাবেন, ঠিক তার 1 দিন 2 দিন আগে বা 3-4 দিন আগে হঠাৎ করে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই অনেকটা রাজার হালে, জমিদারের হালে, গভর্নর জেনারেলের মতো একটা ভাবসাব নিয়ে, মানে ব্রিটিশ জমানাতে যেভাবে গভর্নর জেনারেলরা আমাদের এই দেশে পাওয়ারফুল ছিলেন, বা ভাইসরয়রা কোম্পানির আমলে ছিলেন গভর্নর জেনারেল, এবং সরাসরি ব্রিটিশ সরকার যখন 1857 সালের পরে এই দেশটি মানে নিজেরা নিয়ে নেন, ঠিক সেই সময়টাতে যিনি রাজা বা রানীর প্রতিনিধি ছিলেন তাকে বলা হতো ভাইসরয়। এই মুহূর্তে মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার যে অবস্থান, তার যে মানে কর্তৃত্ব, এই মুহূর্তে কোনো অবস্থাতেই সেই ভাইসরয়, লর্ড ওয়াভেল, লর্ড উইলিয়াম বেন্টিং কিংবা ধরেন লর্ড মাউন্ট ব্যাটেন, তাদের কারোর চেয়ে কোনো অংশে ক্ষমতা কম নয় তার। সেরকমই তো আমরা দেখছি। বিশাল লম্বা দেহ, কথাবার্তা বলছেন, এবং তিনি যেখানে যাচ্ছেন সেখানে চাঁদের হাট বসছে, সব মানুষ সেখানে লুটোপুটি খাচ্ছে, মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসে গেছেন। এবং সেখানে কি বলবো, এখন আমেরিকার এত প্রভাব যে একটি গ্রামের লোকজন শখ করে, দুষ্টামি করে, স্যাটায়ার করে একটি মহিষের নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প, আর সেই ডোনাল্ড ট্রাম্পটাকে জবাই করার জন্য, কুরবানি করার মতো দুঃসাহস আমরা দেখাতে পারিনি। আমরা তাকে সংরক্ষণ করছি, আমরা তাকে চিড়িয়াখানায় রেখেছি, তাকে বাতাস দিচ্ছি, তাকে গোসল করাচ্ছি, তাকে চিকিৎসা দিচ্ছি, এবং সেই ডোনাল্ড ট্রাম্পের পাশে, মহিষ ডোনাল্ড ট্রাম্পের পাশে, সেখানে রাজনৈতিক নেতা যাদেরকে আমাদের পছন্দ হচ্ছে না, তাদেরকে ডোনাল্ড ট্রাম্পের পাশে আমরা রাখতে চাচ্ছি। এই হলো আমাদের অবস্থা। তো সেই মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে লোকজনের সঙ্গতের কারণেই প্রশ্ন করলো কেন গেলেন, কী কারণে গেলেন। তারেক রহমান সাহেব যে চীন দেশে যাচ্ছেন, তো সেই বিষয়ে কি রাষ্ট্রদূত রাগ করছেন, বা তিনি তার গোস্বা প্রকাশ করতে গেছেন, নিষেধ করতে গেছেন, নাকি সতর্ক করতে গেছেন? এবং এটা খুবই তাৎপর্যপূর্ণ দুটো কারণে। আমরা এই মুহূর্তে আমাদের যে আমদানি বাণিজ্য, তার একটা বিরাট অংশ, মোর দ্যান 40% আমরা চীনের সঙ্গে করছি। আর সে সকল বাণিজ্যের মধ্যে খুব সিক্রেট সেটি হলো আমাদের যত আর্মস এবং অ্যামুনিশন,
আওয়ামী লীগ জমানাতে কিছু অবশ্য ভারত থেকে আনা হয়েছিল, কিন্তু যদি সেটা বাদ দেন তাহলে এখনও পর্যন্ত সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর যত কিছু, এমনকি তাদের পুলিশের হাতে যে লাঠি, সেই লাঠিটা আমরা চীন দেশ থেকে আমদানি করি। আমেরিকা চাচ্ছে না যে এইগুলো আমরা চীন থেকে আমদানি করি, আমরা এগুলো সব আমেরিকা থেকে আনবো, দাম যত বেশি হোক। এবং এটাই ইউনূস জমানাতে যে চুক্তি, সেই চুক্তির ভাবগাম্ভীর্য। তাহলে তারেক রহমান সাহেব যে সেখানে গেছেন, সেখানে তো তিনি শুধুমাত্র চীনা সঙ্গীত, চীনের অ্যাক্রোব্যাট, কিংবা চীনের খাবার দাবার, কিংবা চীনা প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং, তো তার সঙ্গে মোলাকাত করতে যাচ্ছেন না। এখানে আসলে কিছু একটা হবে। কি হবে? চীন চাইবে তার যে বিনিয়োগগুলো আছে নিরাপদ রাখতে হবে, তার যে ঋণগুলো আছে সেগুলো নিয়মিত পরিশোধ করতে হবে। বাংলাদেশের ভূমি যেন কোনো অবস্থাতেই কোনো চীন বিরোধী শক্তি ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে 100% তাকে অ্যাসুরেন্স দিতে হবে এবং প্রয়োজনে একটা চুক্তি করতে হবে। এই তো বিনিময়ে চীন তাদের যে সাহায্য সহযোগিতা সেগুলো অব্যাহত রাখবে। আর আদারওয়াইজ চীন টুটিতে পেয়ে ধরবে, আমার টাকা ফেরত দাও, আমার সব কিছু ফেরত দাও, আমি তোমার দেশে এক্সপোর্ট করব না। এমনকি আমদানিও, তোমরা যে আমাদের দেশ থেকে অবাধে আমদানি করে সেই আমদানিও বন্ধ করে দিলাম। বাংলাদেশের বেশিরভাগ মিল কলকারখানা, বাজার, হাট ঘাট সব বন্ধ হয়ে যাবে। আমরা এই মুহূর্তে বাংলাদেশে এমন কোনো জিনিস নেই যেগুলো চীন থেকে আনছি না। চীন যদি তার আমদানির উপর মাত্র 1 মাস নিষেধাজ্ঞা দেয়, পুরো বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। শিল্প কলকারখানা সব কিছু চীন সেটা জানে। কাজেই চীন সেভাবে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করবে। আর অন্যদিকে আমাদের দাদা ভাই ব্রেন্ট ক্রিস্টেনসেন, আমরা মরেই বাসি, ডাজ নট ম্যাটার। তার আনন্দ লাগবে, তার ফুর্তি লাগবে, তার স্যাটায়ার লাগবে। তিনি খলিলুর রহমান, তাদের প্রিয়ভাজন আস্থাভাজন, তার সঙ্গে দেখা করেছেন। কি বলেছেন উই ডোন্ট, আমরা জানি না। কিন্তু তিনি বেশ আয়েশি ভঙ্গিতে বললেন যে আমরা এখানে একটা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম, এবং বাংলাদেশে তো খুব ফুটবল প্রেমিক মানুষজন। এখানে কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, কেউ ব্রাজিলকে সাপোর্ট করছে। আমরা চাই বাঙালিরা আমেরিকাকে সাপোর্ট করুক এবং আমেরিকা এই বিশ্বকাপে জয়লাভ করবে। এটি নিয়ে বাংলাদেশের লোকজন যদি বাজি ধরে তাহলে তারা জিতবে। আচ্ছা বলেন তো, একটা রাষ্ট্রদূত জীবনে কখনো এই ধরনের কথাবার্তা বলেছেন? আর এখন মানে যেখানে জীবন মরণ সমস্যা বাংলাদেশের, যেখানে আমেরিকার এত বড় একটা সমস্যা যে তাদের সঙ্গে একটা চুক্তি, সেই চুক্তির পরেও চীন যাচ্ছে, সরকারের জন্য এত বড় সমস্যা, সেখানে উনি শিবের গীত গাচ্ছে, ধান মাইনতে শিবের গীত। তো এই যে তার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের বাইরে তিনি চাঁপাইনবাবগঞ্জে গেছেন, সেখানে কালাই রুটি খেয়েছেন, সেখানে হাঁসের মাংস খেয়েছেন, এবং মানে তার যে এক্সপ্রেশন, ওয়াও, মানে এরকম হাঁসের মাংস মানুষ খায়, এই জিনিসগুলো খুবই সন্দেহজনক। প্রথম দিকে যখন বাংলাদেশে এই ড্যান ডাব্লিউ মজিনার জমানাতে শেখ হাসিনা বিরোধী তৎপরতা শুরু হলো, শেখ হাসিনা এটাকে পাত্তা দেননি। তিনি ড্যান ডাব্লিউ মজিনা তো দূরের কথা, হিলারি ক্লিন্টন, জন ক্যারি, তাদের মতো মানে পররাষ্ট্রমন্ত্রীকে তিনি রীতিমতো অ্যাভয়েড করেছেন। এমনকি চীনের মানে আমেরিকার যে প্রেসিডেন্ট যারা ছিলেন, তাদের সঙ্গে যেমন জো বাইডেনের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল, এমনকি গত দফাতে ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় এসেছিলেন তার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। কিন্তু বারাক ওবামার সঙ্গে তার এমনি একটা ফর্মাল রিলেশনশিপ ছিল। এর কারণ হলো বারাক ওবামার পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন প্রথম দফাতে হিলারি ক্লিন্টন, এই কারণে শেখ হাসিনার সাথে তিনি হিলারি ক্লিন্টনকে দেখতেই পারতেন না। তো সেই সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রদূত যারা আছেন তাদেরকে মানুষজন কিন্তু অপমান করত। উঠতে বসতে ড্যান ডাব্লিউ মজিনাকে মানুষ ঠাট্টা মস্করা করতো। মার্শাল বার্নিকাট বুম, এক ভদ্রমহিলা আসছিলেন, তার গাড়ি ভেঙে দেওয়া হলো একবার মোহাম্মদপুরে। তারপর পিটার ডি হাস, তাকে ধাওয়া দেওয়া হলো। তিনি যখন মায়ের ডাকের একটা অনুষ্ঠানে গেলেন, সেখানে তাকে এমনভাবে ধাওয়া দেওয়া হলো, ওই যে এখন গাজীপুরে যেভাবে বলছে, এই কাছে আসবি না, খাইয়ে ফেলামো, মাইরে ফেলামো, ঠিক ওই রকম একটা ধাওয়া দেওয়া হলো। বেচারা ভয়ে থর করে কাঁপতে কাঁপতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে আশ্রয় নিলেন, এবং তার পুলিশ প্রোটোকল সরিয়ে নেওয়া হলো, তাকে আনসার দেওয়া হলো। বলা হলো যে শুধু তাই নয়, এখন থেকে এই আনসার নিতে হলে তোমাকে আনসারের বেতন দিতে হবে নিজে। তো এই যে কাজগুলো শেখ হাসিনা করেছেন, আমরা সবাই খুব বাহাবা দিয়েছি, আরে বাবা, বাপের বেটি, শেখের বেটি, এরকম দরকার। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে?
তদ্রূপ এখন এই যে শুরু হয়েছে তারেক রহমানের জামানাতে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে দিয়ে, এটা ঈশান কোণে আবার সিঁদুর মেঘ দেখা দিয়েছে। এই মেঘ সরকার কিভাবে সরাবে, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। সাধারণ নাগরিক হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব ছিল সেই ব্যাপারে সরকারকে সতর্ক করলাম মাত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।